আসসালামু আলাইকুম। গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনা ইমব্রোস লাকি। পর্ব ৭৪। সকাল এসেছে, কিন্তু মনে হয় না দিন শুরু হয়েছে। চারপাশে আলো আছে, তবুও অদ্ভুত এক শূন্যতা বেশি বেড়াচ্ছে। ঘরের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছে, কিন্তু সেই আলো উষ্ণ নয়, বরং নীরব। পাখিরা ডাকছে, অথচ সেই ডাকে আনন্দ নেই, শুধু শব্দ আছে, যেন প্রকৃতি নিজের কাজ করে যাচ্ছে তার নিয়মে। থমাসন বসে আছেন বসার ঘরে। এই সকালটাতে মীরের অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। যেই মানুষটির কণ্ঠে সকালটা জেগে উঠত, সে নেই। চায়ের কাপটা টেবিলে রাখা, কিন্তু তার খাওয়ার ইচ্ছাটুকু নেই। খবরের কাগজ খুলে ধরা, অথচ চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়। সময় চলছে ঠিকই, কিন্তু মন যেন আটকা পড়ে আছে কোথাও। নিস্তব্ধ এই সকালে স্মৃতিরা বেশি হানা আনে। একসময় যে হাসি, যে উপস্থিতি সকালকে পূর্ণ করত, তা এখন শুধু মনে পড়ে। ঘড়ির কাঁটার শব্দ স্পষ্ট শোনা যায়, কারণ আর কোনো শব্দ নেই শূন্যতাকে ডেকে দেওয়ার। এই নীরবতা ভারী, বুকের ভেতর জমে থাকা জঘন্য ব্যথা। বাইরে মানুষ চলাফেরা করছে, দিন শুরু হয়েছে, কিন্তু নিজের ভেতরে কিছুই শুরু হয় না। সব কিছু ঠিকঠাক থাকলেও একটা বড় ফাঁকা জায়গা রয়ে যায়। সেই শূন্যতা চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে গভীরভাবে ধরা দেয়। এই সকালটা দিনের শুরু নয়, এক ধরনের অভাবের অনুভূতি, যেখানে আলো আছে কিন্তু উষ্ণতা নেই, শব্দ আছে কিন্তু সঙ্গ নেই। প্রিয় মানুষের অনুপস্থিতিতে সকালটা নিস্তব্ধ, ভারী, অসম্পূর্ণ। আহির ব্যাগপত্র গুছাচ্ছে, রাফিদ বসে বসে সেসব দেখছে। চোখে জল জমে, অথচ পড়ে না, পড়তেও দিচ্ছে না। আহির চলে যাবে, মীর তো চলে গেছেই, মোহিনী নেই। চারপাশটা যেন বিবর্ণ হয়ে উঠেছে, ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। রাফিদ আহিরকে বাধা দিতে পারছে না। সে চাইছে আহির আরও কিছুদিন থাকুক, একসাথে সময় কাটাক। অবশ্য এতে উন্নতি আর হবে কোথায়? লোকে বলে, যত বেশি কারোর সাথে সময় কাটানো হয়, তার সাথে তত স্মৃতি যুক্ত হয়। এরপর মানুষটা দূরে চলে গেলে সেই স্মৃতিগুলো হাতছানি দিবে। রাফিদ এক আঙ্গুলের সাহায্যে চোখ দুটো মুছে ফেলে। আহির ব্যাগ গুছিয়ে বসে নীরবে, নিজেকে নিজে তার ব্যর্থ মনে হচ্ছে। গোয়েন্দা নামক ট্যাগ নাম থেকেই মুছে ফেলবে নিশ্চিত করেছে। যেখানে নিজের বন্ধুর হত্যাকারীকে, নিজের প্রিয় মানুষটিকে খুঁজে পায়নি, সেখানে গোয়েন্দা বলে নিজেকে দাবি করা বোকামি মাত্র, লজ্জার। আহির সিগারেট ধরালো, ফুঁকতে শুরু করলো। মিনিট দুয়েক কেটে যাওয়ার পর মেরুদণ্ড সোজা করে বসে, হাতের সিগারেট অ্যাশট্রেতে রেখে দেয়। নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা রাফিদ, যেদিন রাতে মোহিনীর খোঁজ নিতে গিয়েছিলাম, সেদিন ওর বাবার সাথে দেখা হয়েছিল। অ্যাম আই রাইট? হুম। কেন? ওই দিন ওনার সাথে একজন মৌলবি ছিল, ওনাকে চিনিস? হুম, এলাকার। চিনব না কেন? চল। কোথায়? ওনার কাছে। উনি নিশ্চয়ই জানবেন মোহিনীরা কোথায় গেছে। রাফিদ সজাগ হলো হঠাৎ যেন, সর্বাঙ্গ কেঁপে উঠল। বলল, এটা তো মাথায় ছিল না, চল যাই। তারা দুইজন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। তাদের যেতে দেখলেন বৈঠকখানা থেকে আমজাদ, থমাসন। শালুক দেখলেন বাড়ির ছাদ থেকে, উনার সাথে জৈতুন বেগম। শালুক হতাশ চোখ মুখে পায়চারি করছে, তাকে অস্থির দেখে জৈতুন বললেন, কি ভাবছো? এরকম ছটফট করতেছো কেন? শালুক অস্থির হলেন, জৈতুনের পাশে এসে বসেন। চোখ দুটো টলমল করছে। জৈতুন ফের বললেন, মীরের লাইগা মন কান্দে, বুঝি তো আমি।
এইটা হওয়ানের কথা আসিল। আম্মা, তবু যে মীরকে আমি নিজের সন্তানের মতন পেলে বসে বড় করেছিলাম, সেদিন যা কিছু করা হয়েছিল সবটা রুম্পাকে খুশি করার জন্য। অন্যর ধন নিজের আপন বলে দাবি করাও যে পাপ বৌমা। মীর জীবনে ওর আপন মা বাবাকে পাইল না, হয়তো তাগো প্রতিরূপ হিসেবে তোমাগো আদর কম আসিল না, তবুও মীর তার আপন মা বাবার আদর পায়নি। ভাগ্যটি হাওয়াই বেশি গেল মায়ার কানে। সে ছাদেই আসছিল, শালুক তখন ডেকে এসেছিলেন। আসেনি, মায়ার হঠাৎ মাকে দরকার পড়ায় ছাদে আসে। শব্দটি তাকে থ হয়ে দাঁড় করিয়ে দেয়। শালুক জৈতুনের কথার জবাব দেওয়ার আগে নজর পড়ল মায়ার দিকে। মায়া প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। শালুক একবার জৈতুনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। মায়ার দিকে এগিয়ে আস্তে আস্তে বললেন, তুই এখানে কখন এলি? আয়, এখানে বস, রোদ পোহালে ভালো লাগবে। মায়াকে নিয়ে জৈতুনের সামনে বসালেন। মায়া ঘুরে ঘুরে দুজনকে ইশারায় জিজ্ঞেস করলো মীরকে নিয়ে তারা কি বলেছিল। মীর আপন মা বাবার সন্তান নয় মানে? জৈতুন মায়ার ইশারা বুঝে পান চিবানো বন্ধ করলেন। শক্ত মুখে দেখেন মায়াকে, সেই সাথে শালুককে। শালুক থতমত খেয়ে বললেন, এসব তুই কি বলছিস? ভুল শুনেছিস, অন্য কিছু বলছিলাম। মায়া ক্রোধের আহ্বাস প্রকাশ করল। মীর চলে যাওয়ার পর রাগটা তার কিছুটা বেড়ে গেছে। কারো ভালো কথাতেও কখনো কখনো রেগে যায়। মুখ খামচে বোঝালো সে ভুল শুনেনি, সত্যটা জানতে চায়, কি লুকানো হচ্ছে। শালুকের চোখ মুখে অন্ধকার নেমে আসলো। চোখ মুখ এক করে ফেললেন। জৈতুনও সে বারবার চোকাচোকি করল। মেয়েকে কি জবাব দিবেন ভেবে পাচ্ছিলেন না। সত্যটা বলবেন নাকি মিথ্যেটা, যেটা এত বছর ধরে লুকিয়ে রেখেছে। উনি ভীষণ বিপাকে পড়লেন। জৈতুন দৃষ্টি নত করলেন। মায়া বসা থেকে উঠে রেগে আবার বোঝালো সে সত্যটা এখনই জানতে চায়। এটা বোঝানোর পরেও যখন শালুকের প্রতিক্রিয়া দেখল না, তখন নীরবে ইশারা করল, মীরকে আবার তোমরাই মেরে ফেলনি তো? ইশারাটা তীরের মতো বিঁধল শালুকের গায়ে। চোখ দুটো ফুটে উঠল। জৈতুন অবাক হলেন মায়ার এহেন কথায়। শালুক বললেন, ছি, যে ছেলেকে নিজের সন্তানের মতন ভালোবেসেছি, ওকে আমরা মেরে ফেলবো? এইটা ভাবলি কি করে? শালুক রেগে নয়, বরং আবেগী হয়ে বললেন কথাটা। জৈতুন বললেন, তোর মায়েরে এইটা কইতে পারলি? তোর মা কত দুঃখ পাইতেছে মীর যাওয়ার পর থেইকা, আর তুই কি কইলি? মায়া আবার ইশারাই বলল, তাহলে সত্যটা বলো, মা কি লুকাচ্ছেন? মীরের আপন মা বাবার আদর পায়নি মানে? তার মা ছিল না সেটা জানি, কিন্তু বাবা তো ছিলেন, আদর পাচ্ছিলেন। শালুক দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে বললেন, মীর আমার বোনের গর্ভের সন্তান নয়, মীর হায়দার বংশের সন্তান। শালুক থামেন। তাদের মাথার উপর থেকে একটা কাক উড়ে গেল। মায়া পিছুপা হয়ে ছিটকে সরে যায়, চোখ স্থির। শালুক চাপা স্বরে কাঁদলেন। জৈতুন বেগমও মাথা নিচু করে বসে আছেন, যেন মহৎ পাপের পর্দা উঠে যাচ্ছে। মায়া ধীর পায়ে হেঁটে মায়ের কাছে আসলো, হাঁটু ভাঁজ করে শালুকের পা জড়িয়ে ধরে বসে ইশারাই বলল, এর মানে কি মা? আর কোন হায়দার বংশের ছেলে ছিল মীর? মা, আসল সত্যটা বলো। মায়ার কণ্ঠ থেকে স্বর না আসলেও ভেতর থেকে এক প্রকার চিৎকার এর আওয়াজ সৃষ্টি হলো। সেটা মায়ার চোখের মাধ্যমে বেরিয়ে আসলো। শালুক সময় নিলেন, নিজেকে সামলে নিলেন। জৈতুন বললেন, সত্যটা লুকাইয়া আর কি হইব, বইলা দাও। সত্য আজ হোক বা কাল সামনে আসারই ছিল। শালুক বললেন, আমার বোন রুম্পার সাথে
থমাসের বিয়ের 6 বছর কেটে যাওয়ার পরও ওদের কোনো সন্তান হচ্ছিল না। এরপর চিকিৎসা শুরু করা হয়, এতেও উন্নতি হয়নি। এরকম আরও একটি বছর কেটে যাওয়ার পর একজন ডাক্তারের হাতে রুম্পা পড়ে, আর উনি কিছু নিয়ম ওষুধ দেন। বলেন এতে সন্তান হওয়ার নিশ্চয়তা আছে। আর সেবার সত্যি মিরাক্কেল ঘটে, রুম্পা অন্তঃসত্ত্বা হয়। ওকে গ্রামে নিয়ে আসেন থমাস। এইভাবেই 9টি মাস কেটে যাওয়ার পর সময় আসে সন্তান প্রসবের দিন। সেদিন রুম্পা বারবার বলছিল ও বাঁচবে না, ওর গুরুতর অবস্থা হয়। হাসপাতালে নেওয়ার মতোও তখন ব্যবস্থা ছিল না। একজন হাকিমকে ডাকা হয়, দায় ওনারা রুম্পার চিকিৎসা করে গোপনে আমাদের কাছে জানান রুম্পার পেটের সন্তান মারা গেছে, যার জন্য রুম্পা অনেক বেশি কাতরাতে ছিল ব্যথায়। আমি খুব কষ্ট পাই সেদিন, এবং থমাস কি করব ভেবে পাচ্ছিলাম না। অমন সময়, ঠিক সেই সময়ে আমার মাথায় নিকৃষ্ট চিন্তা আসে বাচ্চা চুরি করার। আমাকে যদিও সেদিন আম্মা থমাস বারণ করেছিলেন এমনটি না করার, কিন্তু নিজের বোনকে খুশি করতে এটা যেন করতেই হয়েছে। আমি জলদি করে দাইকে ডেকে পাঠাই, তাকে জিজ্ঞাসা করি সেদিন আরও কারো বাচ্চা জন্ম হয়েছে কিনা। সে ভেবে জানায় হায়দার বংশের যমজ 2টো ছেলে সন্তান হয়েছে। আমি ওকে সেখান থেকে একটা বাচ্চা চুরি করে আনতে বলি, এবং তার জন্য ওকে বেশ টাকা পয়সা দেওয়া হয়। রুম্পা সেদিন মৃত সন্তান জন্ম দেয়। মৃত সন্তান সরিয়ে সেখানে হায়দার বংশের সন্তানকে রাখা হয়। আর রুম্পা মৃত্যুর আগে অন্যের ছেলেকে নিজের বলে জেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শালুক বিরতি রেখে বললেন, ছাদের মতো উজ্জ্বল ছিল মীর, দেখেই মায়া লেগে গিয়েছিল সবার। এতটা সুন্দর শিশু আর আমরা দেখিনি। আমি সন্তানের লোভে পড়ি, তখন রাফিদ দুনিয়াতেই আসেইনি। আমি মীরকে লালন পালন করে বড় করি। থমাসেরও ভীষণ মায়া হয় ওর জন্য। এরপর বড় হলে তিনি থাইল্যান্ডে নিয়ে যান পড়াশোনার জন্য। মায়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে শালুকের দিকে। তার দিকে তাকানোর রেশ কাটলে তাকাই জৈতুনের দিকে। জৈতুন বললেন, হু দাদু, তোর মা ঠিকই কইছে, মীর হায়দার বংশের সন্তান। মায়া কথা বলতে পারল না, আর এখন যেন ইশারাটুকু ভুলে গেছে। মেঝেতে লেফটে বসে শালুক বললেন, মীর ওর মা বাবার আদর পায়নি। শেষমেশ জীবনের আয়ু রেখাটুকুও দীর্ঘ হলো না। মায়া ডুব গিলে দম ফেলে ইশারায় প্রশ্ন করল, কোন হায়দার বংশ? শালুক বললেন, দ্য সাইলেন্ট ম্যানর বইটির লেখক সুফিয়ান হায়দার, ওরফে সেই অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার বংশধর। মায়া এবার পুরোপুরি আশ্চর্যান্বিত হলো। আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছে গেছে। কি শুনছে সে অবাক হচ্ছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। মায়া পুনরায় বোঝালো, তুমি দ্য সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে জানো? আর সুফিয়ান হায়দারের তো স্ত্রী মানে ফারদিনা অন্তঃসত্ত্বা থাকাকালীন মারা গিয়েছিল। সুফিয়ান হায়দার নিজের হাতে হত্যা করেছিলেন। শালুক কেঁদে উঠলেন। তাকে এই দ্বিতীয়বার মায়া এভাবে কাঁদতে দেখছে। প্রথমবার মীরের জন্য কেঁদেছে। চোখের জল তখন মুষলধারে বৃষ্টির মতো পড়ছিল, আজও তেমনভাবে পড়ছে। শালুকের অভিব্যক্তি বলে দিচ্ছে সে কষ্ট পাচ্ছে, তবে তার কষ্টের ব্যাখ্যা এখনও মায়া ধরতে পারছে না। মীরের জন্য নাকি সুফিয়ান হায়দারের জন্য? কি হয়েছিল তার সাথে? আহির তাকে যতটুকু বলেছিল তার থেকে বেশি কিছু কি শালুক জানে? আর অতিরিক্ত জানাটা নিশ্চয় করুণ কিছু বলেই মায়া নিশ্চিত হলো। মায়া মেঝে থেকে উঠে মায়ের মুখোমুখি হয়ে বসল।
শালুক দৃষ্টি নত করেই রেখেছেন। মায়া তার চোখের জল মুছে দিল, বুঝালো, সুফিয়ান হায়দারের সন্তান মানে দ্য সাইলেন্ট ম্যানর বইটি তুমি পড়েছিলে, তবে তুমি কখনো বলনি কেন? শালুক বাধ্য হলেন এহেন প্রশ্নের জবাব দিতে। জবাব যে দিতেই হবে। চোখ মুখ শাড়ির আঁচল দিয়ে মুছলেন, সতেজ হলেন। চোখ তুলে ছাদের এক কোণে গোলাপ গাছটির দিকে তাকালেন, বললেন, আমরা কেন আমাদের বংশের আসল পরিচয় দিতাম না? সেটা নিশ্চয় জানতে পেরেছিস। সম্রাট নিষাদের বংশধরের জন্য, এই জন্য বরাবরই আমরা চুপ থাকতাম। কিন্তু আমরা জানি কে সুফিয়ান হায়দার, কে ফারদিনা। আর সুফিয়ান হায়দারের মৃত্যুর আগে তার বোন তাকে কি উপহার দিতে চেয়েছিল। এতটুকু বলে থামেন তিনি। মায়া ভ্রুকুটি ভাঁজ করে চোখ দুটো ছোট ছোট করে টুট ফাঁক করে তাকিয়ে আছে। যতই শালুক গভীরে যাচ্ছে, ততই মায়া স্তব্ধ হয়ে যাচ্ছে। কত মানুষ এখনো সুফিয়ান হায়দারের সম্পর্কে জানার চেষ্টা করছে। সে শেষবার কি বলতে চেয়েছিল, তার বোন কি উপহার দিতে চেয়েছিল, কেউ জানে না। জানার আগ্রহ যে প্রতিটি মানুষের। শালুক বসা থেকে উঠে দাঁড়ান, হেঁটে রেলিং ধরে দাঁড়ান। মায়া তার মায়ের পিছু পিছু গেল। সে পারছে না শালুকের ভেতর থেকে সত্যগুলো টেনে টেনে বের করতে। মায়া তার মাকে তাড়া দিল। শালুক কণ্ঠ খাদে নামিয়ে শীতল কণ্ঠে বললেন, সেদিন বিন্তি কি উপহার দিতে চেয়েছিল জানিস? বলেই শালুক রহস্যময় এক হাসি দিলেন। মায়া মাথা হ্যাঁ সূচক আকারে নাড়ায় দ্রুত। ঠিক তখনই জৈতুন বেগম মায়ার বা পাশে এসে দাঁড়িয়ে বললেন, সুফিয়ান যাকে হত্যা করে দিশেহারা হয়ে গিয়েছিল, সেই মানুষটিকেই উপহার দিতে চেয়েছিল বিন্তি। ফারদিনা বেঁচে ছিল। জৈতুনের কণ্ঠ বজ্রপাতের মতন ধারালো হয়ে উঠল। তার কথা বলার ধরনও বদলে যায়। তার অভিব্যক্তি। পরিবেশ দিনের হলেও নিস্তব্ধতাই যেন ঘিরে গেছে চারিপাশ। মায়া একবার শালুককে, একবার জৈতুনকে দেখছে। গাড় ঘুরিয়ে ঘুরিয়ে দুইজনকে দেখছে। তারা কি বলছে মায়া যে বিশ্বাস করতে পারছে না। শালুক বললেন, ভাবছিস তো ফারদিনা কিভাবে বেঁচে থাকতে পারে? উত্তর হচ্ছে, আল্লাহ চাইলেই সব পারে। ফারদিনা তখন অন্তঃসত্ত্বা ছিল। অল্প আঘাতেই কাবু হয়ে গিয়েছিল। ক্লান্তিতে না খেয়ে থাকায় ওর ভাইদের মারধরে সেদিন ফারদিনা পুরোপুরি সর্জা হারিয়ে ফেলেছিল। নারী অবধি খুঁজে পাওয়া যায়নি। যখন ফারদিনাকে গোসল করানোর ব্যবস্থা করা হয়, তখন তার চোখ মুখে জল পড়তেই নড়েচড়ে উঠে। আর তাকে জীবিত বলে নিশ্চিত করেছিল মৌলবীর মেয়ে হেলেনা। ফারদিনাকে সে সবার আড়ালে বাড়িতে নিয়ে যায়। মৌলবী চেয়েছিল সুফিয়ানকে সত্যটা বলতে, কিন্তু আপাতত কাউকে কিছু বলার দরকার নেই বলেই হেলেনা জানায়। হেলেনা ফারদিনাকে সুস্থ সবল করার জন্য আপ্রাণ চেষ্টা করে, যতটা রক্তের ব্রণও করে না। ফারদিনা এক পর্যায়ে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, সুফিয়ান কোথায়? হেলেনা তখন সব ঘটনা খুলে বলে। এরপর ফারদিনা সুফিয়ানের ভালোবাসা পরীক্ষা করার জন্য হেলেনাকে সুফিয়ানের গা ঘেঁষতে বলে। কিন্তু সুফিয়ান ফারদিনার অনুপস্থিতিতেও তাকেই ভালোবেসেছিল। হেলেনা বুদ্ধি করে সুফিয়ানের বোন বিন্দিকে ফারদিনার সাথে দেখা করায়। সব সত্য বলে। বিন্তি খুব খুশি হয়, কিন্তু তাৎক্ষণিক সুফিয়ানকে কিছু বলেনি, অবাক করার জন্য। সুফিয়ানের জন্মদিনে চেয়েছিল সত্যটা বলবে, তার ভালোবাসাকে উপহার দিবে। কিন্তু আর সেই সত্য সামনে আসেনি। সব সত্য শেষ হয়ে যায়। শালুক থামেন, চোখে আবার জল জমে। ফের বললেন, সেদিন বোধহয় দেরি করে সুফিয়ানের জন্মদিন পর্যন্ত অপেক্ষা করাটা বোকামি ছিল।
যদি সুফিয়ানকে সত্যটা আগেই বলে দিত, তবে রশিদ তালুকদার মেয়ে পেয়ে আর সুফিয়ানকে খুন করতেন না। এজন্যই বলা হয়, কারো জন্য কিছু করতে হলে, কাউকে উপহার দিতে হলে তা তৎক্ষণিক দিয়ে দাও। কেননা তাজমহল সারা দুনিয়া দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। মায়ার চোখে জল জমে। এতটা করুণ, এতটা নিষ্ঠুর কেন হয়েছিল সুফিয়ান হায়দারের ভাগ্য? কেন? মায়ার সেসব ভেবেই কান্না পাচ্ছে। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। কুলা আকাশের নিচে বসে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে মন চাইছে। হয়তো এভাবে একটু কাঁদলে শান্তি পাওয়া যেত। মায়া চোখ মুছে ফের প্রশ্ন করল ইশারায়, তাহলে সেদিন জানাজা কার আর মাটি কাকে দেওয়া হয়েছিল? শালুক বললেন, সেদিন একটা কবর কুড়া হয়েছিল ঠিকই, এবং কবরের কাঠামো করা হয়েছিল এমনভাবে যেন সেখানে কাউকে মাটি দেওয়া হয়েছে। আসলে কাউকে মাটি দেওয়া হয়নি। সেদিন সুফিয়ান স্বচক্ষে কিছুই দেখেনি। বাকি সত্য বললেন জৈতুন। এরপর ফারদিনা সিন্ধুতলেই ছিল। ক্রোধে আর তার বাবার সাথেও দেখা করেনি। হায়দার বাড়িতেও আর ফিরেনি। যেই বাড়িতে সুফিয়ান নেই, সেই বাড়িতে আর সে প্রবেশ করেনি। এভাবে দীর্ঘ ৯ মাস কেটে যাওয়ার পর তার কোল জুড়ে সন্তান আসে। সুফিয়ান হায়দারের মতোই সুন্দর ছিল, যেন আরেক সুফিয়ান। তার সন্তান হওয়ার পর আসমাত নূরবেগ দেশের মাটিতে আবার পা রেখেছিল। ফারদিনাকেই আসমাত মন থেকেই পছন্দ করত, ভালোবাসত। কখনো মুখ ফুটে বলেননি। এরপর ফারদিনাকে প্রেম নিবেদন করলেও আর সে রাজি হয়নি। বাকি জীবনটা সুফিয়ানের স্মৃতি ঘিরেই কাটিয়ে দেয়। তার সন্তান বড় হয়, বিয়ে হয়, সেই ঘরে সন্তান আসে। এভাবেই তার বংশ বিস্তার করলেও একসময় যেন সবাই সব কিছু ভুলে যায়। বিশেষ করে আমরা যখন মীরকে নিয়ে আসি, তারপর থেকে সেই বংশের কারো খোঁজ পাওয়া যায়নি। মায়া আবার ইশারায় বলল, মীরের যমজ ভাই? শালুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, জানি না ও কোথায়, হয়তো বেঁচে আছে। তবে জানতে পেরেছিলাম ওদের মা বাবা নেই, মারা গেছেন। সুফিয়ান হায়দার সেদিন কি বলতে চেয়েছিল? রাফিদ ও আহির মসজিদের সামনে দাঁড়িয়ে আছে প্রায় ঘণ্টাখানেক। জোহরের আজান পড়েছে। তারা প্রথমবার মসজিদে এসে পায়নি মৌলবীকে। এরপর বাড়িতে গিয়েছিল, বাজারে ছিল না সেখানেও। ঘুরে ফিরে এখন মসজিদে আসলে আজানের ধ্বনি পায়। নিশ্চয়ই সে ভেতরে নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। নামাজ শেষ হয় একে একে। সমস্ত মুরব্বীরা মসজিদ থেকে বের হয়। সবাই চলে গেলেও মৌলবীকে দেখা গেল না। আহির ও রাফিদ একটু ভেতরে প্রবেশ করে উকি দিল মসজিদের ভেতরে। মৌলবী ভেতরে বসে কোরআন শরীফ পড়ছেন। রাফিদ তখন তাকে ডাকলেন। উনি প্রথম ডাকেই সাড়া পেয়ে আসেন। আহির ভদ্রতার সাথে বললেন, চাচা, সমস্যা না থাকলে একটু বাইরে আসুন, কোথাও বসি, 4টে কথা ছিল। মৌলবী প্রথমেই আহিরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। এরপর তাকালেন রাফিদের দিকে। রাফিদকে তিনি চিনতে পারলেন। বললেন, কি বলবে তোমরা? একটু সময় দরকার, চলুন ঘাট পাড়ে বসি, বলল আহির। এরপর তারা মসজিদের ঘাট পাড়ে বসে। আহির পুকুরের জলের দিকে চেয়ে বলল, চাচা, মাস্টারের বাড়ি তালাবদ্ধ কেন? ওনারা কোথায় গেছেন? মৌলবী অস্বস্তিকর অবস্থায় পড়লেন যেন। কটমট করে তাকায় আহিরের দিকে। হাতে ছিল তসবিহ। খুব দ্রুত তসবির দানা টানতে শুরু করলেন। বললেন, এসব আমি জানব কিভাবে? আপনি সব জানেন। সেদিন রাতে আপনিই তার সাথে ছিলেন। শেষ আপনিই দেখেছেন, বলল আহির। মৌলবী কবার ডুব গিললেন।
বললেন, বাজারে বসে দেখা হয়, তাই কথা বলতে বলতে বাড়ির পথে ফিরছিলাম। সত্যটা বলুন, না হলে কিন্তু ঠান্ডা পুকুরে আপনাকে ডুবাবো। আপনি মুরব্বি, সম্মান দিচ্ছি, বজায় রাখুন। মৌলভী এবার একটু শান্ত হলেন, হাত থামে, চোখ সরে অন্যদিকে। বললেন, কোথাও চলে গেছে। কোথায়? জানি না। মোহিনীও চলে গেছে? মৌলভী এবার একটু সময় নিয়ে বললেন, মোহিনীকে মেরে ফেলেছে। আহির হয়ে বলল, মেরে ফেলেছে মানে? কে মেরেছে? ওর আপন মানুষ হয়, বলেই কেঁদে উঠলেন মৌলভী সাহেব। রাফিদ চমকে উঠল, মানে? আর কেনই বা মেরেছে? সম্মান, মান সম্মানের ভয়ে। তোমার আর মোহিনীর মধ্যে প্রেম চলছিল, এটা মাস্টার আগে থেকেই সন্দেহ করেছিলেন। এরপর প্রমাণও পান। তিনি মোহিনীকে অনেক বোঝালেন তোমাকে ভুলে যেন অন্য কাউকে বিয়ে করে নেয়, কেননা তার সাথে তোমার বাবার ভালো সম্পর্ক। যদি আমজাদ চৌধুরী জানতে পারেন, তবে মোহিনীকে দোষারোপ করত, মাস্টারকে দোষারোপ করত, তার সম্মান শিক্ষা নিয়ে কথা বলতেন। উনি এসব ভেবেই মোহিনীকে শেষবারের মতো বলে তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু মোহিনী রাজি হয়নি, বরং জানায় ও ওদিন রাতেই তোমার সাথেই পালিয়ে যাবে, তোমাকে বিয়ে করবে। আর মাস্টার নিজের সম্মানকে রক্ষা করতে নিজের মেয়েকে বলি দিয়েছে, যেভাবে পাটা বলি দেওয়া হয়। মীরের বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই তিনি মোহিনীকে খুন করেন। এরপর আমাকে দিয়েই মেয়ের জানাজা সম্পূর্ণ করেন। পরদিন রাতে তোমরা আমাকে ওনার সাথে দেখেছিলে, ওদিনই ওনার সাথে শেষ দেখা হয়েছে। এখন কোথায় গেছে জানি না। রাফিদ সবটা শোনার পর ভেঙে পড়ল, দু চোখ বেয়ে ঝরতে শুরু করলো নোনা জল। মৌলভী চলে যান। আহির রাফিদের কাঁধে হাত রেখে বলল, নিজেকে সামলা। তবে তোকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমি এইরকম পাষাণ বাবা দেখিনি। নিজের সম্মানের কথা ভেবে নিজের মেয়েকে কোরবানি করল। সমাজ, সভ্যতা, ধন দৌলতের কাছে এই ভালোবাসাগুলো হেরে যায় কেন? আহিরি নিজেই নিজেকে প্রশ্ন করল, যার উত্তর তার কাছেও নেই। দিন ফুরিয়ে বিকেলের আগমন নেমে আসে ধরণীতে। মায়া বারান্দায় দ্য সাইলেন্ট ম্যানর বইটি বুকে জড়িয়ে রেখেছে। ভাবনার জগতে পাকা মেলে উড়ছিল সে। সেখানে মীর ছিল। দমকা হাওয়া এসে ভাবনাটা ভাঙিয়ে দেয়। মায়া ভাবনার জগৎ থেকে ফিরে আসে, বইটি বুক থেকে সরিয়ে দেখে, আলতো হাতে ছুঁয়ে দেয়, ভাবে সুফিয়ান হায়দারের কথা। মানুষটি জীবনে কিছুই পেল না, আক্ষেপ নিয়েই জীবনের ইতি টানল। ফারদিনাকে শেষবারের মতো দেখেনি, ছুঁতে পারেনি, তার সন্তানকে দেখেনি। অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তার জীবন। তার রক্ত বইছিল মীরের শরীরে। ভাবতেই অবাক হচ্ছে মায়া। কিন্তু যখনই তার মনে পড়ল তার স্বামী আর দুনিয়াতে নেই, বুকটা কেঁপে ওঠে। তৃষা আসে তার ঘরে। আজকাল মায়া তৃষার সাথেও খুব একটা মিশে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না তার। গতকাল থেকে গৌরীকে খুঁজেছে, হঠাৎ মনে পড়ল তার কথা। সবাই বলে গৌরী কোথাও চলে গেছে। মায়া আবার একজনকে বোধহয় হারিয়ে ফেলেছে, কষ্ট হচ্ছিল তার। তৃষা মায়ার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, বলল, সারাদিন মন ভার করে বসে থাকিস, এভাবে থেকে তো বেঁচে থেকেও মরে যাবি। চল বাইরে থেকে ঘুরে আসি। মায়া মাথা নাড়িয়ে বলল, সে যাবে না। তৃষা আবারও বলল, না বলিস না, চল। দেখ, তোর তোর জন্য কারোরই মন ভালো নেই। মীর ভাইয়া চলে যাওয়ার পর থেকে সবার অবস্থা নাজেহাল। তার উপর তুই এরকম থাকলে তারা কিন্তু আরও কষ্ট পাবে। তাই নিজেকে একটু সময় দে। আর ডাক্তার, হাকিম তারা বলেছেন তোকে হাসাতে, ভালোবাসা দিতে।
এমন কোনো ঘটনা তোর চোখের সামনে একটু ঘটুক, যাতে তুই কথা বলতে পারিস। বলেই তৃষা হাসে। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না। ঘুরে ফিরে দ্য সাইলেন্ট ম্যানর বইটি দেখছে। তৃষা গাল পাকিয়ে ব্যথিত হাসি হেসে বলল, এটা দেখে আর কি হবে, সব তো শেষ। সুফিয়ান হায়দার শেষ কি বলতে চেয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানে না। তিনি বিদেশের মাটিতে এত বছর কেন ছিলেন কেউ জানে না। মায়া ঘন ঘন দম ফেলল। তখন শালুকও এই প্রশ্নের জবাব দিতে পারেননি, শুধু বলেছিলেন সুফিয়ান হায়দার একজন রহস্যময় মানব ছিলেন। মায়ার আফসোস হচ্ছে সব কিছু অজানা বলে। রহস্যময় মানবের সব কিছু কি রহস্যই থেকে যাবে? তৃষা বলল, চল যাই, উত্তরের ওদিকে যাব। জঙ্গলটা শুনেছি কেটে কুটে আবার সাফ করেছে, সুন্দর দেখাই এখন আরো। তুই এই সাদা রঙের শাড়ি বদলে নে, আমিও তৈরি হয়ে আসছি। বলেই তৃষা চলে গেলেও মায়া বাইরে বের হওয়ার এতটুকু আগ্রহ ছিল না। সে বারান্দা ছেড়ে ঘরে এসে খাটের উপর বসলো। বইটা পাশে রেখে দেয়। মীরের কথা ভাবতেই বালিশের নিচে হাত ঢুকিয়ে তার দেওয়া বাঁশিটি বের করলো। চোখের মৃদু জল এসে বাঁশিতে পড়ল। মায়া তাৎক্ষণিক মুছে ফেলল। এমন সময় শালুক আসেন এক গ্লাস দুধ নিয়ে। তখন দেখেছিলেন মায়ার শরীরে জ্বর। তিনি দুধটা টেবিলে রেখে বাঁশিটা দেখে কিছুটা আশ্চর্য হয়ে বললেন, বাঁশিটা কোথায় পেলি? কত সুন্দর, কে দিয়েছে? মায়া শালুকের প্রশ্নে বিব্রত হয়। মীরের বলা অনুযায়ী বাঁশিটি শালুক দিয়েছেন, তবে তার অবাক হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছে না সে। এরপর ইশারায় বলল, বাঁশিটা মীর দিয়েছিল, আর তুমি তো তাকে এটা উপহার দিয়েছ। শালুক নির্বাক হয়ে বললেন, আমি কেন ওকে বাঁশি দেব? ও তো বাঁশি বাজাতে পারে না। মায়া বোঝায়, মা তুমি কি নিশ্চিত? শতভাগ। মীর কখনো বাঁশি ছুঁয়েই দেখেনি, আর ও বাঁশি বাজাতে পারে না নিশ্চিত। হয়তো সুফিয়ান হায়দার বাজাতে পারতেন, তবে মীর দেখতে এবং ব্যক্তিত্ব সুফিয়ান হায়দার অর্থাৎ বংশের মতো হলেও বাঁশি ও কখনোই বাজাতে পারত না। মায়া শালুকের কণ্ঠে এহেন কথা শুনে আকস্মিক হকচকিয়ে গেল। মীর তার সাথে মিথ্যা বলছে, কিন্তু কেন বলছে? তাহলে জঙ্গলে সেদিন কার বাঁশির সুর শুনেই বা মায়া ছুটে গিয়েছিল? মীরের কাছে এরূপ বাঁশি কিভাবে এলো? মায়া একাধিক প্রশ্নে জর্জরিত হয়ে গেল। শালুক হাতে দুধটা নিলেন, বললেন, দুধটা খেয়ে নে। মায়া একদেনে শুধু চেয়ে চেয়ে দেখছে বাঁশিটি। মীরকে অবিশ্বাস করবে নাকি নিজেই নিজের প্রশ্নের জবাব খুঁজবে কিচ্ছুটি তার মাথায় আসছে না। শালুক মেয়ের অভিব্যক্তি দেখে দুধটা পাশে রেখে বললেন, দুধটা খেয়ে নিস, বলেই তিনি চলে যান। মায়া পুনরায় ভাবনার জগতে ডুবে গেল। একটা স্বপ্ন ভেসে ওঠে। সকাল হয়েছে। সেই সকালের পাখিদের ডাকে ঘুম থেকে উঠে যায় মায়া। শরীরে তখনও বিয়ের সাজ। পাশে তাকিয়ে দেখে মীর ঘুমাচ্ছে। সে হাসে তাকে দেখে। ঠিক কিছুক্ষণ পর রোদের কড়া ঝিলিকে ঘুম ভাঙে মীরের, আর সে মায়াকে আদুরে হাতে স্পর্শ করে কাছে টেনে নেয়। মায়া ফিরে আসে ভাবনার জগৎ থেকে। পাশে তৃষা। সে বলল, তুই কাপড় বদলাসনি? আচ্ছা, বদলাতে হবে না, এই অবস্থায় চল, শুধু উপর থেকে একটা শাল জড়িয়ে নে। তৃষা বলা শেষে নিজেই জড়িয়ে দেয়। শেষ বিকালের উষ্ণতা ছুঁয়ে দেখছে যেন মায়া আজ অনেক দিন পর বাইরে বেরিয়েছে। দেহটা তার প্রকৃতির মাঝে হলেও মনটা তার মীরের কাছে। আর ভাবছে, মীর বাঁশি বাজাতে পারে না, তবে বাঁশি কেন উপহার দিল তাকে? কেন বলল এই বাঁশি ছোট মা দিয়েছে? পথে পা বাড়াতে বাড়াতেই এসব ভাবছে। উত্তরের জঙ্গলে যাওয়ার জন্য দুটো পথ,
একটা চা বাগান, অন্যটি বাজারের পথ, যেখান থেকে মানুষ সচরাচর যাতায়াত করে। তারা চা বাগান ধরে হাঁটছে। দুই ধারে চা বাগান, মাঝখানে তারা দুইজন। কিছু দূরে চোখ মেলে তাকালে দেখা যায় ডালুতে পাহাড়। কিছু মেয়েরা চা তুলছে। মায়া ঘাড় ঘুরিয়ে দেখছে। তৃষার বেশ আনন্দ হচ্ছে এত সুন্দর প্রকৃতির মাঝে যে কারোর মন ভালো হবে। কিন্তু যদি হয় বিষাদ ভরা মন, সে মন কি করে আর ভালো হয়? মায়া ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। কিছু দূর চলে যাওয়ার পর মায়ার পা জোড়া থমকে যায় বাঁশির সুর শুনে। তারা এতক্ষণ চা বাগান অতিক্রম করে চলে এসেছে উত্তরের জঙ্গলের দিকে। সূর্য হেলে পড়তে শুরু করেছে তার সবটুকু তাপ বিসর্জন দিয়ে। পশ্চিমে সূর্যের রোশনি ঢলে পড়ার সাথে সাথেই ভেসে আসে সুর। আজকের সুরও তৃষা শুনতে পায়। তারা দুইজন একে অপরের সাথে চোকাচোকি করল। মায়া কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তৃষা বলল, সেই বাঁশির সুর, যে সুর শুনে তুই আর আমি সেদিন রাতে বের হয়েছিলাম। চল, আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে। বলেই তারা পা চালিয়ে হেলে পড়া সূর্যের আলো ধরে সামনে এগোতেই শব্দ আসলো, অর্শের দৌড়ের ঠকঠক আওয়াজ। তারা দাঁড়িয়ে পড়ল। কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। মায়া হন্তদন্ত হয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করলো। তার চোখ দুটো অস্থির হয়ে উঠেছে, রাগও হচ্ছে। আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে তার। তৃষা অন্যদিকে কুঁসছে। মায়া হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে পাহাড়ের শেষ পর্যায়ে এসে দাঁড়ালো। কোথাও সেই বাঁশিওয়ালাকে দেখতে পেল না। সে ব্যর্থ হলো। ব্যথিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বাড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে এমতো অবস্থায় পাহাড়ের নিচের দিক থেকে একটা সাপ ফনা তুলে তার দিকেই তাকিয়ে আছে। দেখতে পেল সে। মায়া আহত হলো, ভয়ে চুপসে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একবার ভাবে ভুল দেখছে, হ্যালোসিনেশন হচ্ছে। ভেবেই চোখ বন্ধ করে চেয়ে দেখল ভুল নয়, সাপ। সাপটি হঠাৎ করেই তার দিকে তেড়ে আসতে শুরু করে। সে দিক বিদিক হারিয়ে পেছন ঘুরে ছুটতে শুরু করলেই অচেনা কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে চোখ তুলে তাকায় তার দিকে। মাথায় পাগড়ি, পরনে শিকারির পোশাক, পায়ে বুট জুতো। পাগড়ির আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখা। শুধু স্পষ্ট চোখ দুটো দেখা যাচ্ছে, যার চোখে পৃথিবীর সমস্ত মায়া যেন ঢেলে দেওয়া হয়েছে। যুবকটি সুঠাম দেহের অধিকারী, বেশ লম্বা। যুবকটি মায়ার দিকে হাত বাড়াতেই মুখের উপর থেকে পাগড়ির আঁচলটা সরে যায়। উজ্জ্বল শ্যামবর্ণ এক যুবক, জোড়া ভ্রু, কোচা কোচা চাপদাড়ি, ঠোঁট দুটো মোটা গোলাপি। নিশ্চয়ই ধূমপান করে না। মায়া এই জঙ্গলে দ্বিতীয়বার যেন জিনরূপী মানুষ দেখছে, নয়তো বাস্তব জিন। জিনরাই বোধহয় সুদর্শন হয়। মায়া যুবকটিকে অতিক্রম করে তাকায়। একটা লাল রঙের অর্শ দাঁড়িয়ে। যুবকটি মায়াকে হয়ে চেয়ে থাকতে দেখে বলল, কি দেখছো? মাটিতে বিচ্ছু ছিল, উঠে এসো তাড়াতাড়ি। মায়া হাতটি ইতস্তত বোধ করে বাড়িয়ে উঠে এলো। ঘুরে সাপটিকে দেখল। যুবকটি মায়ার দৃষ্টি লক্ষ্য করে সাপটিকে দেখে বলল, মেয়েদের দুর্বল পেয়ে ওদের পেছনেই ছুটিস কেন? সাহস থাকে তো আমার পেছনে ছুটে দেখিস। বলে থামতেই সাপটি চলে যায়। মায়া যুবকটিকে দেখছে। তার শাড়িতে মাটি লেগে আছে। যুবকটি মায়াকে পর্যবেক্ষণ করে বলল, ভয় পেয়েছো? মায়া যুবকটিকে দেখে হাঁ হয়েই আছে। তখন তৃষ্ণা মায়াকে খুঁজতে খুঁজতে চলে আসে। সেও যুবকটিকে দেখে তৃষা বিষম খেয়ে উঠে বলল, আপনি বাঁশি বাজাচ্ছিলেন? সন্দেহ আছে? লুকিয়ে লুকিয়ে কেন বাজান?
অচেনা বাঁশিওয়ালা সবসময় লুকিয়েই থাকে। তবে আজ কেন সামনে আসলেন? একটা ফুলকে পাহাড়ের শেষ সীমান্তে দৌড়ে আসতে দেখেছি। যেভাবে বেকিয়ালিভাবে দৌড়াচ্ছিল, ভেবেছিলাম নিচে পড়ে যাবে। ওকে বাঁচাতে ছুটে এসেছি। সৌভাগ্যক্রমে তোমরা আমাকে দেখেছ। তোমাদের ভাগ্য অতি ভালো তাই। আপনাকে দেখতে ভাগ্য দরকার হয় বুঝি? আমার মতো সুদর্শন যুবককে এক নজর দেখার জন্য নারীরা কৌশল অবলম্বন করে, সেই তোমরা অতি সহজে দেখে ফেলেছ। আমার বোনকে বাঁচানোর জন্য ধন্যবাদ। যাকে বাঁচালাম সেই তো ধন্যবাদ দিল না। ও কথা বলতে পারে না, হঠাৎ শক খাওয়াতে কথা বলা বন্ধ হয়ে গেছে। যুবকটি মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, বলল, সুন্দরী রমণীরা কথা বলতে না পারাটাই ভালো। যেমন খুশি যেভাবে খুশি নাচানো যায়। এরকম ভাবলে বউ জুটবে না। তৃষার মুখে কথাটি শুনে যুবকটি শব্দ করে হেসে উঠল, যেন বহুদিন পর হাসছে। হাসির সময় ডান দিকের একটা দাঁত দেখা গেল, সরুকার দাঁত, যেটা যুবকটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। থেমে যুবকটি বলল, বিয়ে করার জন্য মেয়েরা লাইন বেঁধে দাঁড়িয়ে আছে, শুধু আমার সম্মতি দরকার। অপেক্ষা কেন তাহলে, করে ফেলেন। যুবকটি কিছু বলল না। তার অর্শ হাস্যধ্বনি তুলল। যুবকটি অর্শের দিকে চেয়ে বলল, ডাকাডাকি করিস না, আসছি। থামতেই চোখ পড়ে মাটিতে। মায়ার গায়ের শালটা মাটিতে পড়ে আছে। যুবকটি নুইয়ে শালটা উঠিয়ে জেরে মায়ার শরীরে জড়িয়ে দিতেই মায়া হাত দুটো বুকের কাছে চেপে ধরে। যুবকটি তারপরও শালটা জড়িয়ে দিয়ে বলল, শোনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি অবৈধ লোভ লালসা কাজ করে না, টানে না এসবে আমায়। যাও, সোজা বাড়ি ফিরে যাও। আর কখনো বেখেয়ালিভাবে দৌড়াদৌড়ি করবে না। সে কি তার হুঁশিয়ারি, নিখুঁত কণ্ঠ, নিখুঁত চাহনি, অভিব্যক্তি, সব কিছুই যেন দ্য সাইলেন্ট ম্যানর বইটির সেই অমর ছদ্মবেশী রাকাল বাঁশিওয়ালার মতন। তবে ইনিকে ভাবছে মায়া। তৃষা বলল, আপনার নাম কি? আমার চিরচেনা নাম অচেনা বাঁশিওয়ালা। আমাকে তো তোমরা এই নামেই চিনতে, এখনও এই নামেই চিনে রাখো। তবুও প্রতিটি মানুষের একটা নাম থাকে। আপনার নামটা জানার আগ্রহ জন্মালো। তৃষা বেহায়ার মতো জানতে চাইল। যুবকটি বলছে না, তার বাঁশির যত্ন নিচ্ছে। তৃষা মায়ার দিকে তাকালো। মায়াও তাকায়, তবে সে কিছু বলতে পারছে না। তবুও অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে। সেদিন জঙ্গলে সেই কি বাঁশি বাজিয়েছিল? এরপর সেই রাতে যেদিন তারা ছুটে গিয়েছিল, সে কি সুফিয়ান হায়দারের বংশধর? মায়া একটা প্রশ্নও করতে পারছে না। তৃষা পুনরায় বলল, নামটা বলবেন না? সন্দেহ হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাও, নয়তো ক্ষুধার্ত পশুরা হানা আনবে। তৃষা এবার একটু বিরক্ত হয়ে বলল, সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না? না, মেয়েদের সাথে এত কথা বলার রুচি নেই, বিশেষ করে তোমার সাথে। নাক বোচা বোকামিয়ে তৃষা অপমান বোধ করল। তখন মায়ার ঠোঁটে না চাইতেও এক প্রকার হাসি জন্মায়, পরক্ষণেই ডুবে যায়। যুবকটি এই হাসি আড়ালে দেখে নেয়। তৃষাও দেখে। আজ কতদিন পর মায়া হাসল। তৃষা এবার যুবকটির দিকে এগিয়ে এসে বলল, সত্যি আমি অসুন্দর? যুবকটি বাঁশির দিকে তাকিয়ে জবাব দেয়, খুব সুন্দর। ধন্যবাদ। যুবকটি মাথা তুলে তৃষাকে রেখে মায়ার দিকে চেয়ে বলল, ওর হাসি সুন্দর, তুমি না। যুবকটি অর্শের পিঠটায় চেপে বসে, পাকড়ির আঁচল দিয়ে মুখটি পুনরায় ঢেকে নেয়। তৃষা পেছন থেকেই জিজ্ঞাসা করল, আপনার নামটা বলে যান। আমি না, আমার বোন জিজ্ঞেস করেছে। যুবকটি অর্শ থেকেই
পেছন ঘুরে তাকালো, বলল, আমি শ্যামপুরের নওয়াব শেহাজাদা। বলেই শেহাজাদা চলে যায়। তৃষা বলল, দেখতে তো রাজকুমারের মতোই। অন্যদিকে নিষ্ঠুর কবির হোসেন ওরফে সম্রাট নিষাদের বংশধরের একজন লুকিয়ে আছে অন্ধকার একটি ঘরে। সে কি সত্যিই লুকিয়ে আছে, নাকি তার বাসস্থান এটি? তীব্র অন্ধকারে তার ছায়া মূর্তিটি একটি ঘরে পা রাখে। ঘরটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হয় অন্ধকারটি শুধু আলোহীন নয়, নতুন কিছুর বার্তা। দরজাটি পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, অথচ কেউ ছুঁয়েছে এমন শব্দ শোনা যায় না। তালার ভেতর থেকে ক্ষীণ একটা ক্লিক শব্দ বের হয়, যেন ঘরটি নিজেই তার শিকারকে ভেতরে আটকে ফেলেছে। বাতাস এইখানে ঠান্ডা নয়, স্যাঁতস্যাঁতে ও ভারী। শ্বাস নিলে বুকের ভেতর অদ্ভুত চাপ পড়ে, মনে হয় বাতাসে ধুলোর চেয়েও বেশি কিছু ভাসছে। দেয়ালগুলোতে নখের আঁচড়ের মতো দাগ, পুরনো কিন্তু খুব গভীর, যেন কেউ একসময় বেরোনোর জন্য মরিয়া হয়ে কুঁড়েছিল। ছাদের কোণে জমে থাকা কালো ছায়া ধীরে ধীরে নড়ে ওঠে। আলো না থাকলেও তার গা ছমছমে উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হঠাৎ মেঝে থেকে একটি শব্দ, চামড়া টানার মতো কিচকিচে আওয়াজ। তাকালে কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা আবার হয়। এবার আরও কাছে, ভাঙা আয়নাটির দিকে তার চোখ পড়ে। চোখ পড়লে মনে হয় প্রতিবিম্বে নিজের মুখটা এক মুহূর্তের জন্য বদলে গেছে। চোখের নিচে গভীর অন্ধকার, ঠোঁটের কোণে এমন এক হাসি যা নিজের নয়, শয়তানের। দেয়ালের ভিতর থেকে যেন ফিসফিসানি আসে, শব্দগুলো স্পষ্ট নয়, তবুও মনে হয় কারো নাম ডাকা হচ্ছে ধীরে, জেদি স্বরে। ঘড়ি নেই, তবুও সময় থমকে আছে বলেই মনে হয়, কেননা ঘরটিতে দিনের আলো ঢুকে না বলেই সময় ধরা যায় না। কাবির এগিয়ে যায় একটু গুটগুটে অন্ধকার ঘরে। ঘরটি খুললে দেখা যায় ছোট ক্ষুদ্র একটি ভাল্ব জ্বলছে কারো মাথার উপরে। সেই আলোর সঙ্গী করে একজন বাঁধা অবস্থায় পড়ে আছে চেয়ারে, হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা, গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি, পুরো শরীরে রক্তের আঘাতের চিহ্ন। তার মুখটি অন্ধকারে চেয়ে আছে। কাবির একটা চেয়ার টেনে বাঁধা মানুষটির সামনে বসল, হাতে এক গ্লাস মদ নিল, ছুঁড়ে মারে তার সামনে বাঁধা যুবকটির দিকে। হঠাৎ মুখে মদ পড়ায় যুবকটি ধাপ করে জাগ্রত হয়। চোখ দুটো লাল, কপাল থেকে রক্ত ঝরছে, ঠোঁটে রক্ত। কোনোভাবে ক্লান্তি চোখে কাবিরের দিকে চেয়ে বলল, শুয়োরের বাচ্চা, আমাকে আটকে রেখেছিস কেন? তোকে তিলে তিলে মারবো বলেই কাবির আনন্দের হাসি হাসে। ক্লান্ত চোখে যুবকটি জেদি স্বরে কেটে কেটে বলল, মীর জাফান শন ওরফে মীর হায়দারকে হত্যা করা এত সহজ নয়। মীর কথাটা শেষ করতে না করতেই কাবির উঠে বেত দিয়ে মীরকে আঘাত করতে শুরু করে রাগে আক্রোশে। মীর শত চেষ্টা করেও হাত দুটোর বাঁধন খুলতে পারল না। শেষ বেতের আঘাতটা পুরো মাথা জুড়ে লাগে। সে কাত হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখে রক্ত, থু থু করে রক্ত ফেলায়। কদিন ধরে তাকে এভাবেই আটকে রেখেছে বুঝতে পারছে না সে। এখানে রাত দিন ঠিক বোঝা যায় না। গালটা শুকিয়ে গেছে তার। শয়তানের কাছে জল চাইতেও ইচ্ছে করছে না, তবুও চাওয়া দরকার। বাঁচতে হলে লড়াই করতে হয়, কিন্তু এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা সে খুব একটাও দেখতে পাচ্ছে না। আপাতত জল দরকার। কাত হওয়া মাথাটা তুলে ঘন ঘন শ্বাস ফেলে বলল, একটু জল দে, খুব জল তেষ্টা পেয়েছে। কাবির একজন অনুচরকে ডেকে বললেন, ওর মুখে মদ ঢেলে দে।